হচ্ছে স্যার অঙ্কুর প্রধান। আমি ফেজারগঞ্জ অমরাবতী গ্রামের বকখালির বাসিন্দা। এই যে লঞ্চগুলি চলে এই গাড়িটা দিয়ে আমি, এবার আমি যা বলছি আপনারা মন দিয়ে শুনলে অনেক প্রশ্ন নিজেরাই পেয়ে যাবেন। আপনারা এই যে গেটে থেকে লঞ্চে উঠলেন, এই যে খাড়িটা দিয়ে যাচ্ছেন, এই খাড়িটার নাম হচ্ছে ব্রিটিশদের নামে না। কেন এটা আপনারা প্রশ্ন করতে পারেন? কারণ ভারতবর্ষে ব্রিটিশরা 200 বছর রাজত্ব করে গেছে। তখন যে লর্ড সাহেব আমাদের বকখালির মধ্যে শাসন করেছেন, ওদের স্মৃতি এখনো পর্যন্ত আমাদের ঘুরে বেড়াতে হচ্ছে। যেরকম আপনারাও যে বেড়াতে এসেছেন, আমরা যে বসবাস করি, আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে ফেজারগঞ্জ। ফেজার সাহেব ছিলেন বলে ফেজারগঞ্জ। হেনরি আইল্যান্ড, হেনরি সাহেব ছিলেন বলে হেনরি আইল্যান্ড। সেইরূপ এটা তো এডওয়ার্ড সাহেব ছিলেন বলে এই খাড়িটার নাম হয়েছে এডওয়ার্ড পিক। এটা একটা দ্বীপ, এটার নাম পাতি বুনিয়া। এটা একটা পোশাক জঙ্গল, ফরেস্ট অফিস, তারপরে জনবসতি। এটাই হচ্ছে ফেজারগঞ্জ খাড়ি। আপনারা যদি বকখালির ব্রিজে নেমে সোজা সমুদ্রের ধার ধরে শিবির দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসেন, একেবারে এই মহানার মুখে চলে আসতে পারবেন। তবে মাত্র 5 কিলোমিটারে। আপনাদের পক্ষে সম্ভব নয়, টোটো তাহলে অটো তাহলে প্রাইভেটে করে সে নেমে ঘুরে আবার বকখালি যেতে পারবেন। এই যে ম্যানগ্রোভ গাছগুলি দেখছেন, এগুলো কিন্তু কোনো এক প্রকার গাছ নিয়ে ম্যানগ্রোভ গাছ হয় না। এটা বিভিন্ন প্রকার গাছ নিয়ে ম্যানগ্রোভ গাছ হয়। এর যে কী ক্ষমতা, সব কিছু আপনারা সবিস্তারে জম্মুদ্বীপে গিয়ে জানতে পারবেন। আপনারা যে ওই যে জম্মুদ্বীপে যাচ্ছেন, ওই জম্মুদ্বীপে 2008 সালের আগে 120টা আদিবাসী ঘর ছিল, ওরা বসবাস করতো এবং 1 থেকে 1.5 লাখ লোক সবজি মাছের ব্যবসাটাও জম্মুদ্বীপে করতেন। সরকার সবাইকে তুলে দিয়ে নো ম্যান্স ল্যান্ড করে দিয়েছে। কেন করেছে, কি কারণ বলছে করেছে, ওদেরকে কোথায় কোথায় পুনর্বাসন করেছে, সব কিছু আপনারা সবিস্তারে জম্মুদ্বীপে গিয়ে লঞ্চটা চলবে না দাঁড় করিয়ে বলে আবার আপনাদের ফিরিয়ে আনা হবে। আপনারাও যে বেড়াতে এসছেন, এটাও কিন্তু সুন্দরবনের লাগবার। সুন্দরবনকে দুভাগে ভাগ করা হয়। আমরা যে থাকি এখানে লাইট সুন্দরবনেই থাকি। ওর এলাকাটা হচ্ছে ক্যানিং, গোসাপা, বাসন্তী হয়ে যায়। আপনাকে পরে যেতে হলে ক্যানিংয়ে যেতে হবে। ক্যানিং থেকে এরকম ছোটো বড় মাঝারি সব রকম লঞ্চ পাবেন। ওরা ঘোরায় হাড়ির ভেতরে, আর আমরা ঘোরাই ওপেন সিরো করে। ওরা ঘোরায় এরকম খালির ভেতরে, আর আমরা ঘোরাই ওপেন সিরো করে, মানে পুরোটাই ওয়েস্ট বেঙ্গলের ওপরে। তফাৎটা হচ্ছে এটাই। আপনি ওই ক্যানিংয়ে গিয়ে ওখান থেকে সুন্দরবনের সমস্ত দিকগুলি দেখতে পাবেন। কৈখালি, ঘনখালি, সন্ধ্যেখালি, যাত্রাবাড়ি, ঘাট, বণিকার, পাতিরালয়। আর ওরা ঘোরায় প্যাকেজিং সিস্টেমে, লঞ্চে থাকা, লঞ্চে খাওয়া, লঞ্চে ঘোরা। আর এখানে ঘোরানো হয় এইসব দ্বীপগুলো। এটা লাইট সুন্দরবনে। লাইট সুন্দরবন হচ্ছে সাগর দ্বীপ থেকে পাথর প্রতিমা পর্যন্ত, আর পাথরের পর থেকে কুয়োর এলাকা। এবার সাগর দ্বীপটা এবার বলি, সুন্দরবনের টোটাল মানে স্ট্রাকচারটাই হচ্ছে এদিক ওদিক করে সব দ্বীপ। আপনারা যে কোনো দ্বীপে যাবেন তার সময় সীমা হবে। কীরকম, আপনি যেটা থেকে উঠলেন, জম্মুদ্বীপ নামতে দেয় না। জম্মুদ্বীপ থেকে মৌসুমী দ্বীপ নেমে ঘুরে আবার এই লঞ্চে করে যেতে আসবেন, 5 ঘন্টা সময় যাবে। আপনি এখান থেকে সাগর দ্বীপ যাবেন, যেখানে কপিলমণি মন্দির আছে, গঙ্গাসাগর মেলা হয়, অবশ্যই যেতে পারবেন। এই জেট থেকে উঠলেন, জম্মুদ্বীপ দেখলেন, মৌসুমী দ্বীপ দেখলেন, দিয়ে সাগর দ্বীপ নেমে ঘুরে কপিলমণির ওখানে দিয়ে ঘুরে খাওয়া দাওয়া করে আবার এই লঞ্চে করে এখানে আসবেন, 9 ঘন্টা সময় যাবে। এই কারণে টোটাল সুন্দরবনের স্ট্রাকচারটাই হচ্ছে এদিক ওদিক করে সব দ্বীপ। আপনি যে কোনো দিকে যাবেন তার সময় সীমা আলাদা। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ জল। জলপথে আপনি যেখানেই যাবেন সময় দিতে হবে। আপনারাও যে বেড়াতে এসছেন, ভারত কেন, পশ্চিমবাংলার একেবারে শেষ প্রান্ত এই বকখালি। এই বকখালির মানে টিভিতে নেমে দক্ষিণ দিকে তাকাবেন, কোনো কুল কিনারা দেশ কোথাও কিছুই নেই, অকুল জল। এই বঙ্গোপসাগর, এরপরে ভারত মহাসাগর, একমাত্র দক্ষিণ ভারত ছাড়া আদার্স কোনো জায়গায় নেই। সেরকম আপনারা যে বেড়াতে যাচ্ছেন জম্মুদ্বীপে, তাও ভারত কেন, পশ্চিমবাংলার সেই দ্বীপ পুরোটাই বঙ্গোপসাগরের উপরে অবস্থান। এবার ওই দ্বীপে একটা সময় ওঠা নামা, কায় কারবার, বসতি সবই ছিল। 2008 সালের পর থেকে সরকার নো ম্যান্স ল্যান্ড করে দিয়েছে। কেন করেছে, কী কারণ দর্শে করেছে, ওখানে গিয়ে লঙ্কা চলবে না ডাকছে বলে আবার আপনাকে ফিরিয়ে আনা। আর এই যে দূর থেকে যে দিকটা দ্বীপগুলি দেখা যায়, তা দেখে নেব কোনটা মৌসুমী দ্বীপ, সাগর দ্বীপটা যদি দেখা যায়, কারণ এখান থেকে এই বোটটা 3 ঘন্টা চালালে সাগর দ্বীপ যাওয়া যায়। যদি সাগর দ্বীপটা দেখা যায়, দেখিয়ে দেবো আপনাদের কোন কোন কোনটা মৌসুমী দ্বীপ বলে রাখা। মহানার ব্যাপারটা তো আগেই বলেছি। এবার জম্মুদ্বীপ সম্বন্ধে বলি। এটাই হচ্ছে জম্মুদ্বীপ। পুরো দ্বীপটার আয়তন হচ্ছে 10,000 হেক্টর। 1 হেক্টর জমি সমান 60 জায়গা। অর্থাৎ বিশাল এই দ্বীপ পুরোটাই বঙ্গোপসাগরের উপরে অবস্থিত। 75,000 বিঘে জায়গার উপরে এই জম্মুদ্বীপ, এটা পুরোটাই বঙ্গোপসাগরের উপরে। এবার খিদিরপুর বা
হলদিয়া ডক থেকে যেসব জাহাজগুলি চলাফেরা করে, আমরা যে সাইড দিয়ে আসলাম এই সাইড দিয়ে চলতে পারে না জল কম বলে, ওই জম্বুদ্বীপের অপোজিট সাইড দিয়ে চলাচল করে। আর ওই যে ম্যানগ্রোভ গাছগুলি দেখছেন, ওগুলো কিন্তু কোনো এক প্রকার গাছ নিয়ে ম্যানগ্রোভ গাছ হয় না। এর ভেতরে আছে যেরকম কেউ পানি, গোরান, কেয়া, কেওড়া, নেতাল, বকরা, সুন্দরী, এই প্রকার গাছগুলো নিয়ে হয় ম্যানগ্রোভ গাছ। এর হচ্ছে প্রচণ্ড মাটি ধরে রাখার ক্ষমতা। এই কারণেই মাটিটাকে ধরে রাখে এর দু রকমের মূল আছে, একটা শেষ মূল, একটা শ্বাস মূল। আর এই মাটি ধরে রাখে বলেই সুন্দরবনের যত বদ্বীপগুলো আছে সব কিন্তু ম্যানগ্রোভ গাছের কারণেই আছে, নাহলে কবেই সমুদ্রের তলাতে তলিয়ে যেত। এবার 2008 সাল, তার ঠিক 30 থেকে 35 বছর আগে থেকে এই জম্বুদ্বীপে 120টা আদিবাসী ঘর ছিল, ওরা বসবাস করতো এবং 1 থেকে 1.5 লাখ লোক শুটকি মাছের ব্যবসাটা ওই জম্বুদ্বীপে করতেন। বিশেষ করে যারা শুটকি মাছের ব্যবসাটা করতেন ক্ষতিটা করেছে ওনারা। এরকম না, শুটকি মাছের ব্যবসা করতে গেলে প্রচুর জায়গার প্রয়োজন হয়, ওদেরকে খামার তৈরি করতে হয়, একটুখানি জায়গাতে শুটকি মাছ ঠকায় না। এই খামার তৈরি করতে গিয়ে ওরা কি করতেন না, প্রত্যেক বছর এইভাবে ম্যানগ্রোভ গাছকে ফেলে দিয়ে সি বিচ বের করেছে। এগুলো কিন্তু সি বিচ ছিল না, সবই জঙ্গল ছিল। ওই যে সি বিচের এটা দেখছেন একবারে জঙ্গলের শেষ পর্যন্ত, এটা পুরোটাই ভাটা হয়ে গেলে জলটা পুরো নেমে যাবে, এটা পুরো ডাঙা। এগুলো কিন্তু সি বিচ ছিল না, সবই জঙ্গল ছিল, ম্যানগ্রোভ গাছ ছিল। ওরা ওই খামার তৈরি করতে গিয়ে প্রত্যেক বছর এইভাবে ম্যানগ্রোভ গাছ কেটে ফেলে দিয়ে সি বিচ বের করেছে। তাহলে এটা তো বঙ্গোপসাগরের ওপরের দিক, বিশেষ করে ম্যানগ্রোভ গাছই তো মাটিকে ধরে রাখে। তাহলে প্রত্যেক বছর যদি এইভাবে ম্যানগ্রোভ গাছ কেটে ফেলে দিয়ে সি বিচ বের করা হয়, কি হবে? দ্বীপটা কিন্তু একটা দিনে তলিয়ে যাবে। তলিয়ে গেলে সরকারের তো কিছু যায় আসে না, কারণ এখানে কোনো চাষযোগ্য জমি নেই, স্কুল নেই, হসপিটাল নেই, মানুষজন বাস করা নাই, খালি ব্যবসা করার থাকবে। তাহলে ব্যবসা করতে গিয়ে যদি দ্বীপটাই তলিয়ে যায়, পক্ষান্তরে কিন্তু সরকারের একটা বিশাল ক্ষতি হয়ে যাবে। এরকম এই দ্বীপ তলিয়ে গেলে এই বঙ্গোপসাগরের তাণ্ডব ঢেউগুলো নাচতে নাচতে গিয়ে আমাদের ওই তিনখানা দ্বীপের ক্ষতি করে দেবে। 1 ফেজারগঞ্জ, 2 পাতিবনিয়া, 3 মুখনিয়া নেই, কারণ ওখানে চাষযোগ্য জমি আছে, স্কুল আছে, হসপিটাল আছে, মানুষজন বাস করে। তাই সরকার চিন্তাধারা করে এই দ্বীপটাকে বাঁচিয়ে রাখার তাগিদে এখান থেকে এই কায় কারবার মধুদি ওঠা নামা পুরোটাই ব্যান করে দিয়ে নো ম্যান প্ল্যান করেছে। এই জিনিসটা এমনিতে হয়নি। বামফ্রন্টের আমলে 2 জন মন্ত্রীর ভেতরে এই জম্বুদ্বীপ নিয়ে টাসেল হয়। একজন ছিলেন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ, আর একজন ছিলেন বনমন্ত্রী যোগেশ বর্মন। এই মন্ত্রীর ভেতরে এই জম্বুদ্বীপ নিয়ে এই কারণেই টাসেলটা হয়। মৎস্যমন্ত্রী বলতে চাইছে আমার মৎস্যজীবীদের এখানে ব্যবসা করতে দিতে হবে, আর যোগেশবাবু বলছে ভাই তোমার মৎস্যজীবীদের ব্যবসা করতে দিলে ওরা যেভাবে ম্যানগ্রোভ গাছ কেটে ফেলে দিয়ে সি বিচ বের করছে, তাহলে দ্বীপটাকেই একটা দিনে তলিয়ে দেবে। আর এই দ্বীপ তলিয়ে গেলে ওই পিছনের দ্বীপগুলো সম বিপদে পড়ে যাবে। কেউ কারোর কথা শোনে না, দুজনেই বামফ্রন্ট আমলে বড় মন্ত্রী। এই কোনো মন্ত্রী যখন কারোর কথা কেউ শুনছে না, তখন যোগেশবাবু কি বললেন না, এই দ্বীপটাকে নিয়ে মানে সুপ্রিম কোর্টে কেসটা তুললেন। সুপ্রিম কোর্ট থেকে জজ সাহেবের রায়ে পুরো দ্বীপটার ওপরে 144 ধারা জারি করে এই নামা ওঠা কায় কারবার বসতি পুরোটাই ব্যান করে দিয়ে নো ম্যান প্ল্যান করেছে। আরও একটা কারণ দর্শিয়েছিলেন যোগেশবাবু, যাদন জজ সাহেব দ্রুত রায়টা দিয়েছেন। কারণটা হচ্ছে কি, যারা এখানে শুটকি মাছের ব্যবসাটা করতেন ওরা কি করতেন, সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে বিনা ট্যাক্সে বিনা শুল্কে এখান থেকে ট্রলার বোঝাই করে শুটকি মাছ পাচার করতেন বাংলাদেশে। বাংলাদেশটা তো বিদেশি সাহায্যের ওপরেই চলে, তাহলে ওখান থেকে আবারও বিদেশি জিনিসপত্র এনে এই জম্বুদ্বীপ থেকে ট্রলার বোঝাই করে আমাদের মিনি শহর কাজে স্মাগলিং হতো। স্মাগলিংয়ের একটা স্বর্গরাজ্য হয়ে গড়ে উঠেছিল এই জম্বুদ্বীপ। এই কারণেই, কারণ 30-35 বছর আগে প্রশাসনের এতটা জোর ছিল না। এখন সুন্দরবনের সমস্ত বদ্বীপগুলোতে কেন্দ্র রাজ্যে যৌথ প্রকল্পে পাহারা দেওয়া হয়, শুধু জম্বুদ্বীপ নয়। এটা বকখালি রেঞ্জের আওতায়। এখানে ফরেস্ট অফিস আছে, শুধু অফিস নেই, অফিসে সিসি ক্যামেরা পর্যন্ত লাগানো আছে। ফরেস্ট ডিপার্টমেন্টের এরকম নিজস্ব লঞ্চ আছে, ওরা রক্ষণাবেক্ষণ করে পাহারা দেয়। আর আপনারা অনেকেই দেখবেন ওই যে জেটি থেকে উঠলেন, ওর সে অপর জেটিটাতে শেষ মাথায় 2খানা স্পিডবোট বাঁধা আছে ফেজারগঞ্জ কোস্টাল থানার। ওরা পার ডে পেট্রোলিং করে, ওরা পাহারা দেয়। ইন্ডিয়ান কোস্টালের ওভারক্রাফট যেটা ডাঙাও চলে জলেও চলে, ওই ফেজারগঞ্জের ওয়েলমেনগুলো যেখানে আছে গেলেই দেখতে পাবেন, বা টোটোওয়ালাকে বলবেন দেখিয়ে দেবে। গতকালই এই সি বিচের ওপরে বসে পাহারা দিচ্ছে। তার কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্পে এইভাবে সমস্ত সুন্দরবনের বদ্বীপগুলিতে পাহারা দেওয়া হয়, শুধু জম্বুদ্বীপ নয়। তাহলে জজ সাহেবের রায়ে এই যে পুরো দ্বীপটার ওপরে 144 ধারা জারি করে এই নামা ওঠা কায় কারবার বসতি পুরোটাই ব্যান করে দিলে কী হবে? ডক্টর আম্বেদকরের লেখা সংবিধানে ভারতবর্ষ চলে, কারণ আইন কাম বন্ধ করতে পারবেন না, কাউকে বাস্তুচ্যুতও করতে পারবেন না, তাদেরকে পুনর্বাসন করতে হবে। তাই পুনর্বাসন করতে গিয়ে কী করলেন না, ওই যে 120টা আদিবাসী ঘর ছিল, ওরা যে এখানে মাছ কাঁকড়া ধরতো আর জঙ্গলে বসবাস করতো, ওদেরকে সাগর দ্বীপ যেখানে কপিলমণির মন্দির আছে, গঙ্গাসাগর মেলা হয়, ওখানে ভেসলেন জায়গার উপরে 120
দুইটা ঘর বানিয়ে ওদেরকে মৎস্যজীবী কার্ড দেওয়া হয়েছে। ওরা সেখানে মাছ কাঁকড়া ধরতে পারবে, কিন্তু কোনো প্রকার বসতি করতে পারবে না এই শর্তে। আর এই যে 1 থেকে 1.5 লাখ লোক যারা এখানে শুটকি মাছের ব্যবসাটা করতেন, এরা যে এতটাই অপকর্ম করতেন, এই যে ম্যানগ্রোভ গাছ কাটতেন, সি বিচ করতেন, স্মাগলিং করতেন, ওদেরকে ওই যে ফ্রেজারগঞ্জ কার্গিল সুবিধা কারণ যে ফাঁকা জায়গাটা, ওই 1 থেকে 1.5 লাখ লোককে ওখানেই পুনর্বাসন দেওয়া হয়েছে। এই কারণেই দেওয়া হয়েছে সামনে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা, ইন্ডিয়ান কোস্টগার্ডের অফিসটা ফ্রেজারগঞ্জে, বকখালি ফরেস্ট রেঞ্জ অফিসটা ফ্রেজারগঞ্জে ভেতরে। ওরা ওখান থেকে ট্রলার বোঝাই করে আর শুটকি মাছ বাংলাদেশ পাচার করতে পারবে না, আর বাংলাদেশ থেকে বিদেশি জিনিসপত্র এনে স্মাগলিংও করতে পারবে না। তাহলে প্রথম পয়েন্টটাই আপনাদের বললাম যে এই দ্বীপের আয়তন কত, এখানে কেন ওঠা নামা কারবার বসতি পুরোটাই বন্ধ, এদেরকে কোথায় কোথায় পুনর্বাসন করলো। এবার বলছি এই জম্মু দ্বীপটার উপরে কি কি পশু পাখি আছে। এই যে আপনারা এলেন, গুটি কয়েক পাখি যে দেখা যাচ্ছে, আপনারা যদি ডিসেম্বর জানুয়ারি মাসে আসতেন কয়েক হাজার পরিযায়ী পাখি সি বিচটার উপরে দেখতে পেতেন। পাখির মধ্যে যেরকম সাইবেরিয়ান ফ্রিগাল, ফ্রিডাক, অন্যান্য প্রজাতির প্রচুর বিদেশি পাখি এখানে আসে। এই কারণেই আসে, নির্জন দ্বীপ বলে কেউ ওঠানামা করে না। ওরা ওই শীতকালে আসে, গরম পড়লে আর থাকে না, আস্তে আস্তে সব চলেই যায়। এই যে জঙ্গলটা দেখছেন, প্রচুর বিষধর সাপ আছে। সাপের মধ্যে যেরকম কেউ অন্যান্য জীবজন্তুর ভিতরে যেরকম আছে, বাঁদর আছে, শৃগাল আছে, বনবিড়াল আছে, অন্যান্য জীবজন্তু যেগুলো জঙ্গলে থাকে সেগুলো আছে। আর কি আছে, ওই যে আদিবাসীরা এখানে থাকতেন, ওরা যেহেতু এখানে মাঝখানে ঘোড়ার সঙ্গে সঙ্গে জঙ্গলে বসবাস করতেন, ওরা সাইড বিজনেস হিসাবে প্রচুর পরিমাণে সুর প্রতিপালন করতেন। এই সুরগুলোকে বন্য পশু হিসেবে গণ্য করে ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে যেতে দেয়নি। প্রচুর পরিমাণে সুর এখানে আছে। আর কি আছে, হরিণ আছে। এই যে এত বড় বঙ্গোপসাগরটা আপনারা ওপার থেকে এপারে পাড়ি দিয়ে আসলেন, এত বড় বঙ্গোপসাগর পের হয়ে জম্মু দ্বীপে হরিণ আসতে পারবে না, কারণ পাতিবনিয়া বা বকখালি থেকে হরিণ পেরিয়ে জম্মু দ্বীপে আসা সম্ভব না। এত বড় জল হরিণ পাড়ি দিতে পারে না। তবে হরিণ জল পারাবার করতে পারে কীরকম না, সুন্দরবনের ছোটো ছোটো খাড়িগুলোতে এপারে জঙ্গল ওপারে জঙ্গল এপার ওপার করতে পারে। ফরেস্ট ডিপার্টমেন্টে যে এরকম নিজস্ব লঞ্চ আছে, ওই লঞ্চে করে 5 বছর আগে 50টা হরিণ এনে এখানে ছাড়া হয়েছে। তার প্রজনন শুরু হয়ে গেছে, প্রচুর পরিমাণে এখানে হরিণও হয়েছে। এখানে বাঘ, কুমির, অন্যান্য জীবজন্তু কিছুই নেই। তাহলে এই দ্বীপটার ওপরে কী কী পশুপাখি আছে এটা আপনাদের বললাম। এবার বলছি আশপাশের নদী নালা দ্বীপগুলো কোন নদী বের হয়ে কোন দিকে যেতে হয়। ইতিপূর্বে বলেছি যে খাড়িটা দিয়ে আপনারা আসবেন, ওটার নাম হচ্ছে এডওয়ার্ড ক্রেক, তার পাশে ওটা পাতিবনিয়া দ্বীপ, এইটা হচ্ছে মৌসুমী দ্বীপ, আর ওই ওপারে পাতিবনিয়া এপারে মৌসুমী, মাঝখান দিয়ে যে গ্যাসটা দেখছেন ওই নদীটার নাম হচ্ছে চেনাই। ওই চেনাই নদী বের হয়ে মৌসুমী দ্বীপে যেতে হয়। নামখানার ওপরে যে ব্রিজটা হয়েছে হাতানিয়া দেয়ানিয়ার ওপরে, পুরোটাই চেনাই নদী দিয়ে হয়ে নেমে এসে বঙ্গোপসাগরে মিশেছে। এই সোজা যে নদীটা দেখছেন এই জম্মু দ্বীপের মৌসুমী দ্বীপের মাঝে, এটার নাম হচ্ছে মুড়িগঙ্গা। এই মুড়িগঙ্গা পের হয়ে সাগর দ্বীপ যেতে হয়, যেখানে কপিলমণির মন্দির আছে, গঙ্গাসাগর মেলা হয়। সাগর দ্বীপের পরে আরেকটা নদী আছে, নদীটার নাম হচ্ছে হলদি নদী। আপনি কলকাতা থেকে ডায়মন্ড পর্যন্ত হুগলি নদী, ডায়মন্ড থেকে হলদি নদী নাম নিয়ে পূর্ব মেদিনীপুর আর সাগর দ্বীপের মাঝখান দিয়ে এসে বঙ্গোপসাগরে মিশেছে। আর এই হলদি নদীর নামকরণ হিসাবে পূর্ব মেদিনীপুরে হলদিয়া বন্দর গড়ে উঠেছে। তাহলে আস্তে নদী নালা দ্বীপ কোন নদী বের হয়ে কোন দ্বীপে যেতে হয় এটা আপনাদের বললাম। এবার বলছি 2008 সালের আগে এই জম্মু দ্বীপে নামানো হতো যখন না, ওই যে 120টা আদিবাসী ঘর ছিল, ওরা যেখানে মাছ কাঁকড়া ধরতো, বসবাস করতো। আর এই 1 থেকে 1.5 লাখ লোক যারা শুটকি মাছের ব্যবসাটা করতেন, ওদের সব বাজার হাট আসতো। আপনারা যেখান থেকে উঠলেন আমাদের ওই দ্বীপ, ওদের বাজার হাট আসতো, ওদের আত্মীয়স্বজনরা আসতো, শুটকি মাছের পাইকাররা আসতো, আপনাদের মতো টুরিস্টরাও আসতো। তখন কিন্তু ফেরি সার্ভিস চালানো হতো, ওপার থেকেও লোকজন আসতো, এপার থেকেও লোকজন যেত। তাহলে ফেরি সার্ভিস চালাতে গিয়ে কী হলো, ওখানে যেরকম জেটিতে জুতো পায়ে দিয়ে লঞ্চে উঠলেন, এখানে তো জেটি নেই। যেটি হবেও না, কেন হবে না, কি কারণ? যেটি হবে না এই কারণে এই প্রাকৃতিক নিয়মে বঙ্গোপসাগর হচ্ছে 3 রকম ব্যবহার করে। কীরকম না, এই যে দুর্গা ঠাকুর বিসর্জনীয় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, মানে জলে পড়ার সঙ্গে সঙ্গে শীতকাল শুরু হয়ে যায়। পুরো শীতকালটা আপনি ডিসেম্বর জানুয়ারি মাসে আসবেন, একেবারে বঙ্গোপসাগরের যেখানেই যান না কেন পুকুরের মতন জল নর্মাল, কোনো ঢেউ হয় না। আবার আপনি জুলাই আগস্ট মাসে আসবেন, ওই মোহন আপনি থেকে দেখবেন এক একটা ঢেউ উচ্চতা 1-2 মিটার করে উঁচু ঢোকো, এইভাবে উঠে এইভাবে পড়ে এইভাবে পড়ে। আবার এই যে বঙ্গোপসাগর, এটাই হচ্ছে নিম্নচাপের আতুর ঘর। আজ পর্যন্ত যত নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগর হয়ে তারপরে গতিপথ নির্ধারণ হয়েছে। কি হয়নি আমাদের ওপরে, যেহেতু আমরা উপকূলে বাস করি 2009 সাল থেকে। 2009 সালে আয়লা, তারপরে ফণি, তারপরে বুলবুল, তারপরে আমফান, তারপরে জ্যাস, তারপরে গোলাবু, মাঝখানে হয়ে গেল রেমাল, লাস্টে হয়ে গেল দানা। এই বঙ্গোপসাগরের আতুর ঘরে যখন নিম্নচাপ সৃষ্টি হয়, যখন ঝড়ের সৃষ্টি হয়, এর ভয়ঙ্কর রূপটাই দেখলে হাট ফেল করে যাবে। এক একটা ঢেউর উচ্চতায় নারকেল গাছ তাল গাছের থেকে উঁচু 10-12 মিটার করে উঁচু হয়ে দমদম করে এই সিরিজের ওপরে ভেঙে পড়ে। ফরেস্ট ডিপার্টমেন্ট সেই মান্ধাতার আমল থেকে অনেক চেষ্টা করে আসছেন, যেটি কেন করতে পারেনি।
এক ঢেউতে যেতে চলে যায়। তাহলে মানুষকে আগে কীভাবে নামানো হতো? এইভাবেই নামানো হতো। লঞ্চের মুখটা ওই খানিকটা ঘুরিয়ে দিলে অল্প জল, কাদা, হোট এইভাবে নামতে হতো। এখানে যারা জীবিকার তাগিদে থাকতো, যারা মাছ কাঁকড়া ধরতো, যারা শুটকি মাছের ব্যবসা করতো, ওরা ওদের জীবিকার তাগিদে নামতো। আপনাদের মতন টুরিস্টরা যারা আসতো তারা বয়স্ক লোকেরা নামতে পারতো না, বাচ্চা কাচ্চারা নামতে পারতো না। কিছু ইয়ং ছেলেমেয়েরা আত্মকি করতো, দেখা দেখি ওদের দেখা দেখি নেমে যেত। আরে ভাই, ওরা তো নামছে ওদের জীবিকার তাগিদে, না নামতে যেহেতু দেয়। ইয়ং ছেলে মেয়ে নেমে গেলে ওদের প্রতি ভরসা করা যায় না, কারণ কোথায় গিয়ে যদি জঙ্গলে থেকে যায় তাহলে আমাদের জেল খাটতে দিনটাও যাবে, বোটটাও জিত করে নেবে। তাই ওদেরকে সঙ্গে নিয়ে ঘুরিয়ে আবার লঞ্চে তোলার দায়িত্ব ছিল। তাই ওরা যে নেমে যেত ওদের আপনার মতন ওই বঙ্গোপসাগর থেকে ভেসে আসা কিছু সামুদ্রিক বস্তু, কিছু লাল কাঁকড়া, কিছু ঝিনুক, কিছু শঙ্খ, কিছু অমুক তমুক পুড়িয়ে দিয়ে একটা বক্তৃতা পেলাম। তাই এখন তো আর নামানো হয় না স্যার। আমার যে 20-22 বছরের অভিজ্ঞতাটা ছিল সেটা সবিস্তারে আপনাদের কাছে বললাম, কারণ এইভাবে আমার গাইড দিয়েই চলে। টোটাল জীবন জীবিকাটাই আপনাদের উপরেই নির্ভরশীল, কারণ লঞ্চ পাঠিয়ে আমাকে কোনো বেতন দেয় না। তাই আপনাদের সবার কাছে একটাই অনুরোধ রাখবো, আপনারা সবাই যে যেরকম পারবেন বকশিস করবেন, এই অনুরোধ রেখে আমি শেষ করছি। এবার যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলুন, আমার যতটা উত্তর জানা আছে অবশ্যই আপনাদের।